অমৃতার ব্যাগে তার ফোন বাজতে আরম্ভ করলো। ফোন ধরতেই ওপার থেকে প্রদ্যুৎবাবু বললেন, এই যে অমৃতা, তোমার এত বড় সাহস, এখন এই ফার্মা কোম্পানির লাভের টাকাটাও তুমি নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করছো? কতটা নিচে নেমে গেছো তুমি? শোনো, এক্ষুনি ওই টাকাটা আমাকে ফেরত দাও, আমার টাকার দরকার। অমৃতা কখনো নিজের বাবার সঙ্গে জোর গলায় কথা বলতো না, কিন্তু আজকে সে বলল, দেখো বাবা, সবারই টাকার প্রয়োজন আছে। আমার মনে হয় যার টাকার প্রয়োজন তার সেটা উপার্জন করে নেওয়া উচিত। কাজে ওই টাকা আমি তোমায় ফেরত দিতে পারছি না। প্রদ্যুৎবাবু অমৃতার কাছে এমন উত্তর আশা করেননি। তিনি বললেন, ও, খুব গলার জোর বেড়েছে দেখছি। তা বাড়বে নাই বা কেন? এখন মুখার্জিদের সঙ্গে আত্মীয়তা হয়েছে কিনা? ঠিক আছে, আমিও চাই না তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে। তুমি মুখার্জিদের বলে এক্ষুনি আমার অ্যাকাউন্টে 2 কোটি টাকা ট্রান্সফারের ব্যবস্থা করে দাও। আমি আর তোমার মুখও দেখব না। অমৃতা আশ্চর্য হয়ে গিয়েছিল প্রদ্যুৎবাবুর এই নির্লজ্জ কথা শুনে। একজন বাবা তার মেয়ের কাছ থেকে সম্পর্ক না রাখার জন্য টাকা চাইছে, ভাবতে পারে না অমৃতা। কিন্তু প্রদ্যুৎবাবুর এই নির্লজ্জতাটাকেই সে কাজে লাগায়। বলে, ঠিক আছে, আমি তোমাকে এক্ষুনি 2 কোটি টাকা ট্রান্সফার করিয়ে দেব, কিন্তু একটা শর্তে। তোমাকে আমার ছেলের সম্পর্কে সমস্ত কথা বলতে হবে। সত্যি সত্যি কি 2 কোটি টাকা পেলে প্রদ্যুৎবাবু অমৃতাকে তার ছেলের হদিশ দেবে? অমৃতা প্রদ্যুৎবাবুকে সরাসরি বলল যে 2 কোটি টাকা প্রদ্যুৎবাবুর অ্যাকাউন্টে সে তখনই ট্রান্সফার করে দিতে পারে, কিন্তু শর্ত একটাই, অমৃতার ছেলের ব্যাপারে সমস্ত কথা প্রদ্যুৎবাবুকে জানাতে হবে। প্রদ্যুৎবাবুর কাছে অফারটা লাভজনক মনে হলো। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি, কিন্তু আগে তোমাকে আমাকে টাকাটা দিতে হবে, তবেই আমি তোমার ছেলের ব্যাপারে যা কিছু জানি সব তোমাকে জানাবো, তা না হলে নয়। অমৃতা যে নিজের বাবাকে খুব একটা বিশ্বাস করতে পারছিল তা নয়। যে মানুষ নিজের মেয়েকে তারই সন্তানের খবর দেওয়ার জন্য টাকা দাবি করে, তাকে কি সত্যিই বিশ্বাস করা যায়? কিন্তু অমৃতার হাতে তো আর কোনো উপায় নেই। নিজের ছেলের ব্যাপারে জানার জন্য সে যে কোনো রিস্ক নিতে প্রস্তুত। অগত্যা সে ঠিক করল প্রদ্যুৎবাবুর শর্ত মেনে নিয়েই তার অ্যাকাউন্টে 2 কোটি টাকা ট্রান্সফার করবে। এর জন্য তাকে শ্রেয়ার সাহায্য নিতে হবে। অমৃতা শ্রেয়াকে ফোন করে পুরো বিষয়টা জানালো। শ্রেয়া শুনে বলল, আপনি কি মনে করছেন ম্যাডাম, যদি এই টাকাটা আপনি ওনাকে দিয়ে দেন, তাহলে উনি আপনাকে সত্যি সত্যি আপনার ছেলের হদিশ বলে দেবেন? না মানে, এতটা বিশ্বাস কি ওনাকে করা যায়? অমৃতা বলল, এছাড়া আর উপায় কি বলো? শ্রেয়া একটু চিন্তা করে বলল, আমার কাছে একটা উপায় আছে। আমার বয়ফ্রেন্ড যেহেতু এথিক্যাল হ্যাকার, তাই ওর কাছ থেকে আমি বেশ কিছু জিনিস শিখেছি, যেগুলোর একটা হয়তো এখন আপনার কাজে আসবে। ব্যাপারটা আর কিছুই নয়, আমার একটা অ্যাপের মাধ্যমে আপনার বাবাকে 2 কোটি টাকা ট্রান্সফার করব। ওই অ্যাপটার মাধ্যমে টাকা পাঠানোর পর যে মুহূর্তে আপনার বাবার লিঙ্কে ক্লিক করবেন, সেই মুহূর্তে ওনার ফোন আমরা হ্যাক করে নিতে পারবো। এরপর উনি যদি আপনাকে আপনার ছেলের সম্পর্কে সব সঠিক তথ্য দিয়ে দেন তাহলে ঠিক আছে, কিন্তু যদি উনি কোনো বেগরবাই করেন, তাহলে আমরা সহজেই ওনার অ্যাকাউন্ট থেকে আবার ওই টাকাটা নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে নিতে পারবো। ব্যাপারটা খুব একটা কঠিন নয়। অন্য সময় হলে হয়তো অমৃতা ব্যাপারটাতে রাজি হতো না, বলতো এসব অনৈতিক কাজ সে করতে চায় না। কিন্তু নিজের বাবার প্রতি তার ভিতরেও একটা অবিশ্বাস কাজ করছিল। নিজের কষ্টের রোজগার এইভাবে নষ্ট করতে সেও রাজি ছিল না। তাই শ্রেয়ার কথায় অমৃতা রাজি হয়ে গেল। শ্রেয়া প্রদ্যুৎবাবুর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস পাওয়ার সঙ্গে সঙ্গে তাতে 2 কোটি টাকা ট্রান্সফার করতে শুরু করল। শ্রেয়া বলেছিল, যদি টাকা পাওয়ার 10 মিনিটের মধ্যে প্রদ্যুৎবাবু তাকে সঠিক তথ্য না দেন, তাহলে ওই টাকাটা সে আবার ফিরিয়ে নেবে। অমৃতা প্রদ্যুৎবাবুকে ফোন করে বলে, বাবা, তোমার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেখো, তাতে 2 কোটি টাকা ট্রান্সফার হয়ে গেছে। এইবার তুমি আমাকে আমার ছেলের ব্যাপারে সব খবর দাও। প্রদ্যুৎবাবু সুলেখা দেবীকে বললেন তাড়াতাড়ি তার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস চেক করতে। সুলেখা দেবীও ভিতরে ভিতরে এত উত্তেজিত হয়ে পড়লেন যে দুবার ভুল পিন নাম্বার দিয়ে বসলেন। শেষে প্রদ্যুৎবাবু তার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে সঠিক পিন দিয়ে যে মুহূর্তে ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট খুললেন, তার চোখ যেন ছানা বড়া হয়ে গেল। 2-এর পিছনে এতগুলো শূন্য দেখে তিনি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। অন্যদিকে অমৃতা ফোনের ওপারে বলে চলেছে, বাবা, কি হলো?
টাকা ক্রেডিট হয়নি? কি হলো, তুমি চুপ করে আছো কেন? কোনো রকমে নিজেকে সামলে প্রদ্যোৎবাবু বললেন, মানে হ্যাঁ হ্যাঁ, পেয়েছি টাকা পেয়েছি। অমৃতা রুক্ষ স্বরে বলল, এবার তাহলে আমাকে আমার ছেলের সম্পর্কে সবকিছু জানো। তোমার ছেলের ব্যাপারে কি বলবো আর, খুবই দুঃখের কথা। দেখো অমৃতা, তোমাকে বলতেও আমার খারাপ লাগছে, তোমার ছেলে আর বেঁচে নেই। 6 বছর আগে জন্মানোর পরপরই তার মৃত্যু হয়। আমি নিজে হাতে তাকে পাহাড়ের উপরে জঙ্গলের মাঝে একটা জায়গায় গিয়ে কবর দিয়ে এসেছিলাম। এতদিনে তো তার দেহাবশেষেরও কোনো চিহ্ন আর সেখানে নেই। তোমাকে এই খারাপ খবরটা আমাকে দিতে হচ্ছে, কিন্তু এটাই সত্যি। অমৃতা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার ছেলে, যার জন্য সে বিগত 6 বছর ধরে পাগলের মতো অপেক্ষা করে থেকেছে, তাকে খুঁজে বেরিয়েছে, সেই ছেলে আদতে বেঁচেই নেই। অমৃতার হাত থেকে ফোন খসে পড়ল। মনে হলো সত্যিই তো, এত খুঁজেও তো কেউ তার ছেলের হদিস তো দূর, কোনো চিহ্ন অব্দি দেখাতে পারেনি। বেঁচে নেই বলেই কি এমন হয়েছে? তার 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তার মনে হচ্ছে তার সন্তানের মৃত্যুর জন্য যেন সেই দায়ী। যেদিন তার যমজ বাচ্চা হয়েছিল আর তারই বেড থেকে তার ছেলেটাকে তুলে নিয়ে গিয়েছিল তার বাবা, সেদিন যদি একটু শক্তি সঞ্চয় করে সে তার বাবাকে আটকাতে পারত, তাহলে হয়তো তার ছেলে আজ বেঁচে থাকত। সে হাউ হাউ করে কাঁদতে থাকে, পাগলের মতো মাথা ঠুকতে থাকে। কাঁদতে কাঁদতে শুধু একটাই কথা বেরিয়ে আসছে তার মুখ দিয়ে, আমি দায়ী, আমার জন্য আজকে আমার ছেলে বেঁচে নেই। আমি মা হয়ে তাকে রক্ষা করতে পারিনি, আমি দায়ী সব কিছুর জন্য। অমৃতা নিজেকে সামলাতে পারছে না, হাঁটু মুড়ে বসে হাহাকার করে কাঁদছে সে। এই দৃশ্য যেন সহ্য করতে পারছে না আর্য। সে বারবার বলছে, মা প্লিজ এরকম করো না, তুমি এরকম ভাবে কেঁদো না, তোমার ছেলে বেঁচে আছে, তোমার ছেলের কিছু হয়নি। কিন্তু অমৃতা যেন কারো কোনো কথাই শুনতে পাচ্ছে না। তার কানে শুধু ভাসছে তার বাবার শেষ কথাগুলো, তোমার ছেলে 6 বছর আগেই মারা গেছে। অমৃতা মাটিতে গড়িয়ে পড়ে কাঁদতে থাকে। তার কপাল ঠুকে ফুলে উঠেছে, আর সহ্য করতে পারে না আর্য। চিৎকার করে বলে, মা আমি তোমার ছেলে, আমি তো বেঁচে আছি, তুমি কেন এমন করছো? আমি মরিনি মা, আমি বেঁচে আছি। আজই ডাউনলোড করুন পকেট এফএম এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।